হ্যালো এভরিওয়ান। স্টক মার্কেট রিলেটেড বিভিন্ন রকম ক্লাস নিয়ে এসেছিলাম। পাঁচটা ভিডিও অলরেডি এখানে আপলোড করা হয়েছে। তো লেকচার নাম্বার 1 দেখতে পাচ্ছেন আপনারা, ইন্ট্রোডাকশন টু স্টক মার্কেট পার্ট 1, ইন্ট্রোডাকশন টু স্টক মার্কেট পার্ট 2, দেন স্টক মার্কেট বুকস, কোন কোন বই আপনারা ফলো করবেন। এখানে একটা বই আমি মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। তো এই বইটা অবশ্যই আপনি দেখবেন। আর আর যদি আপনি ওয়ারেন বাফেট রিলেটেড, ওয়ারেন বাফেটের বই যদি পড়েন সেটাও খুব ইউজফুল হবে। পার্ট 4-এ, লেকচার 4-এ আমরা পি রেশিও, পিপিএস, মার্কেট ক্যাপিটালাইজেশন সম্বন্ধে ডিসকাস করেছি। পার্ট 5-এ, লেকচার 5-এ স্টক মার্কেট ফর বিগিনার্স, সেখানে পিবি রেশিও, এন্টারপ্রাইজ ভ্যালু এগুলো ডিসকাস করেছি এবং ডিটেলসে ডিসকাস করা হয়েছে। তো যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং আপনাকে কোথায় যেতে হবে সেটাও আপনি ডিএমএ স্টাডি সেন্টার যে এডুকেশন চ্যানেলটা আছে এখানে, এখানে আসার পরে আপনাকে কি করতে হবে, স্টক মার্কেট ফর বিগিনার সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এখানে স্টক মার্কেট ক্লাস বলে এখানে দেখুন পরপর পরপর ভিডিওগুলো আপলোড করা আছে। তো চলুন শুরু করা যাক। আজকে নতুন একটা কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাস করব। কি কনসেপ্ট নিয়ে ডিসকাস করব আজকে, সেটা হচ্ছে লেকচার নাম্বার 6 হিসাবে বলতে পারেন। তো আজকে কি আমরা ডিসকাস করব, আমরা আজকে ডিসকাস করব ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ড। তো কোনো একটা কোম্পানি আপনি দেখবেন যে বলা হয় যে মানে মাঝে মাঝে শুনবেন যে আইটিসি ডিভিডেন্ড এই বছর ডিভিডেন্ড দিয়েছে, বা এই আইআরএফসি কোম্পানি ডিভিডেন্ড দিয়ে, এই সমস্ত যে ডিভিডেন্ড, কি ডিভিডেন্ডটা কি জিনিস, বা এটা কি খুব ভালো জিনিস ডিভিডেন্ড, যেটা মানে সবাই ডিভিডেন্ডটা অ্যাকচুয়ালি কি সবার অ্যাকসেপ্ট করা উচিত, বা ডিভিডেন্ড যে কোম্পানি দেয় সেই কোম্পানিগুলোর উপরে কি বেশি ফোকাস করা উচিত? এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু অ্যারাইজ হয় ডিভিডেন্ডের উপরে যখন কথা বলা হয়, মানে ডিভিডেন্ড সম্বন্ধে যখন আপনার মাইন্ডের মধ্যে ঘোরাফেরা করে। তো ডিভিডেন্ড ইল্ড হচ্ছে, এটা কি জিনিস ডিভিডেন্ড? ডিভিডেন্ড হচ্ছে, ডিভিডেন্ড actually it is a part of profit of in a year of a company. Part of profit of a company in a year. এক বছরে কোম্পানির কি একটা কত লাভ হয়েছে, সেই লাভের উপরে যদি মনে করেন একটা কোম্পানি সে 100 কোটি টাকা লাভ করেছে এবং নেক্সট সে পরবর্তী তার বিজনেসটাকে সে আর এক্সপ্যান্ড করতে চাইছে না, বা কোনো রকম এই বছর কোনো এমন কিছু খরচ নেই যেটা ও রিজার্ভে অলরেডি কোম্পানির ভ্যালুতে, মানে সেই টাকাটা অলরেডি মনে করেন লিকুইড অবস্থায় পড়ে থাকবে, কোনো রকম কোনো এই যে প্রফিটটা, সে তখন কি করে কোম্পানি যাদের শেয়ার হোল্ডার, তাদের শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে খুশি রাখার জন্য মাঝে মাঝে শেয়ার হোল্ডারের অ্যাকাউন্টে কিছু পার ফেস ভ্যালু অনুযায়ী কিছু টাকা শেয়ার হোল্ডারের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় এবং তাতে শেয়ার হোল্ডার খুব খুশি হয়। অ্যাকচুয়ালি আপনার কাছে যদি আইটিসি শেয়ার থাকতো, আইআরএফসি শেয়ার থাকতো, বা আপনার কাছে যদি অন্যান্য যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয় সেই শেয়ার গুলো থাকতো, তাহলে আপনি যদি ছিল, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ক্রেডিট হয়েছে। তো এরা এই টাকাটা কি হিসাবে দেয়, যে ফেস ভ্যালুর এত%। যদি ফেস ভ্যালু মনে করেন কোনো কোম্পানির 1 টাকা, তাহলে ফেস ভ্যালুর 100% ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, ফেস ভ্যালুর 200% ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। তার মানে মানে পার শেয়ার পিছু সে 1 টাকা বা 2 টাকা বা 3 টাকা কিছু একটা পাচ্ছে, বা এটা হতে পারে পার শেয়ার পিছু 50% অফ ফেস ভ্যালু সে ডিভিডেন্ড দিল। তার মানে ওর কোম্পানির যে প্রফিটটার পরে যে লভ্যাংশ যেটা আসলো, সেই লভ্যাংশটা কোম্পানি তার শেয়ার হোল্ডারদের সঙ্গে এটা ভাগ করে
ভাগ করে দিল, এবং তাতে কি হয়, শেয়ার হোল্ডারটা একটু খুশি হয়। কিন্তু বিশ্বাস করুন, এই ডিভিডেন্ডটা মানে যে কোম্পানি ডিভিডেন্ড দেয় সেই কোম্পানিতেই যে আপনাকে ইনভেস্ট করতে হবে, এটা কিন্তু এই কনসেপ্টের উপরে কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয়। কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড দিচ্ছে তার মানে এই নয় যে কোম্পানিটা খুব ভালো। সেই কোম্পানিটা ডিভিডেন্ড দিচ্ছে কারণ তার শেয়ার হোল্ডারদের খুশি রাখার জন্য। অনেক কোম্পানি কি করে, তার ডিভিডেন্ড না দিয়ে সেই টাকাটা আবার রিইনভেস্ট করে দেয় তার বিজনেসে। তাতে কি হয়, আপনার টাকাটা কম্পাউন্ডিং যে এফেক্ট সেটা পাওয়া যায়। কম্পাউন্ডিং এফেক্ট পাওয়া যায় আপনার টাকাটা, মানে আপনার শেয়ারের মূল্য আরো বেশি বেড়ে গেল। মানে 100 টাকা আপনি ইনকাম, 1 বছর পরে 110 টাকা, মনে করেন 10 টাকা লাভ হলো, লাভটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে ওটার আর কোনো গ্রোথ নেই, আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল। কিন্তু ওই 110 টাকা যদি ইনভেস্ট করেন, পরের বছর যদি আরো 10% লাভ হয়, তার মানে আপনার ইনভেস্টমেন্ট মানি হচ্ছে 110। সুতরাং আপনার সেটায় 110-এর 10% মানে সেই হিসাবে আপনার একটা গ্রোথ আসবে, দেখবেন সেটা 120 টাকা থেকে 121 টাকা হয়ে গেল। তো এইভাবে আপনি দেখতে পাবেন যে আপনার ডিভিডেন্ড যদি আপনি না নেন তাহলে আপনার সেটা আরো বেশি লাভ। তো এটা সরাসরি মানে শেয়ার হোল্ডাররা এটা বুঝতে চায় না যে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে মানে খুব ভালো, এরকম কোনো ব্যাপার না। তো আশা করি বুঝতে পারছেন যে কোম্পানির প্রফিটের একটা পার্ট আপনাকে শেয়ার করা হলো, এটা হচ্ছে ডিভিডেন্ড বা ডিভিডেন্ড ইল্ড। নেক্সট হচ্ছে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ফেস ভ্যালু। এই ফেস ভ্যালুটা কি জিনিস? ফেস ভ্যালুটা হচ্ছে পার্ট অফ টোটাল নাম্বার অফ শেয়ার অফ এ কোম্পানি, পার্ট অফ টোটাল number of part of total number of share of a company. ওকে, তার মানে একটা কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ার যেটা আছে তার একটা পার্ট হচ্ছে ফেস ভ্যালু। এটা একটা এক্সাম্পল নিলে আরো ভালো ক্লিয়ার হবে। লেট লেট আস টেক অ্যান এক্সাম্পল। ধরে নেওয়া যাক একটা কোম্পানির ভ্যালু হচ্ছে, একটা কোম্পানি ভ্যালু ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম 1 লাখ, এবং টোটাল কোম্পানিটার টোটাল শেয়ার ধরে নেওয়া যাক 10,000। টোটাল শেয়ার যেটা ইস্যু করা হয়েছে, ঠিক আছে, টোটাল শেয়ার যেটা ইস্যু করা হয়েছে সেটা ধরে নেওয়া যাক 10,000। তাহলে এইটা যদি হয় তাহলে আমি বলবো ওই কোম্পানির ফেস ভ্যালু of that particular company is equal to 1 লাখ ডিভাইডেড বাই 10,000, মানে হচ্ছে 10। তো ফেস ভ্যালু 10 কিভাবে আসলো? কোম্পানির যে ভ্যালুটা সেটাকে টোটাল নাম্বার অফ শেয়ার যেটা ইস্যু করা হয়েছে, টোটাল শেয়ার ইস্যুড যেটা হয়েছে সেটা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ফেস ভ্যালু। তো এই ফেস ভ্যালু কখনো কখনো চেঞ্জ হয়, কখনো কখনো ফেস ভ্যালু এটাকে মনে করেন ফেস ভ্যালু কিভাবে চেঞ্জ হবে, যে শেয়ারের সংখ্যা বাড়িয়ে দিলাম। যদি শেয়ারের সংখ্যা আমি 10,000 থেকে 20,000 করে দিই তাহলে ফেস ভ্যালু কিন্তু এটা 10-এর থেকে 5 হয়ে যায়। এইভাবে ফেস ভ্যালু অনেক সময় বাড়ানো কমানো করা হয়, সেটা কোম্পানির, এটাই কোনো রকম কোনো এফেক্ট কিন্তু হয় না, কোনো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। নেক্সট যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং ভার্সাস প্লেজ। প্রোমোটার হোল্ডিং ভার্সাস প্লেজ।
পার্সেন্টেজ। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যে টুল, যেটা থেকে আপনি একটা কোম্পানি কিভাবে চুজ করতে পারেন সেটা কিন্তু এই প্রমোটার হোল্ডিং থেকে কিন্তু বোঝা যায়। তো অ্যাকচুয়ালি আপনি যে প্লেস কথাটা আমি বললাম, প্লেস পার্সেন্টেজ যেটা আমি বললাম এখানে, এটা সম্বন্ধে যদি আমি বলি, তাহলে এটা জাস্ট এইটুকু আপনাকে একটু জানতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। প্লেস কোথায় আপনি দেখতে পাচ্ছেন, দেখুন আমি দেখাচ্ছি আপনাকে। এই টাটা কনসালটেন্সিতে নিয়ে চলে গেলাম, তো টিসিএস এ আপনি এখানে নিয়ে গেলাম, এখানে দেখুন প্লেস, প্লেস পার্সেন্টেজ 0.47%। মানেটা কি? মার্কেট ক্যাপিটালাইজেশন আপনি বুঝেছেন, কারেন্ট প্রাইস তো এটা বোঝানোর কিছু নেই। এটা হচ্ছে হাই লো কত করেছে কোম্পানি, সেটা আর কি এক বছরে কত হাই লো করেছে সেটা এখানে দেখানো হয়েছে। স্টক পিটা আপনি বুঝেছেন, বুক ভ্যালু আপনি বুঝেছেন। বুক ভ্যালু কি জিনিস? প্রাইস অফ দ্য শেয়ার, বা মানে অ্যাকচুয়ালি যে কোনো একটা বুক ভ্যালু ফাইন্ড আউট করতে গেলে আমি কিভাবে করব, সেটা প্রাইস অফ দ্য শেয়ার আর বাই পার্টনার দিয়ে যদি আমি করি তাহলে বুক ভ্যালু। যাই হোক, এরপরে ডিভিডেন্ড ইল্ড আপনি বুঝেছেন। আরওসি বোঝানো হয়নি। ইন্ডাস্ট্রি পি আশা করি বুঝতে, ইন্ডাস্ট্রি পি মানে হচ্ছে প্রফিট টু আর্ন ওই ইন্ডাস্ট্রি, মানে আইটি সেক্টরের ইন্ডাস্ট্রি পি এটা। তাহলে আপনি পি যখন কনসিডার করবেন, ইন্ডাস্ট্রি পি কনসিডার করতে হবে কম্পেয়ার করার সময়, কারণ আপনি কখনোই একটা এফএমসিজি বা একটা ব্যাংকিং সেক্টরের পি এর সঙ্গে তুলনা করতে পারেন না একটা আইটি সেক্টর, মানে অ্যাকচুয়ালি গরু আর গাধা আপনি একসঙ্গে তুলনা করতে পারেন না। একটা ভালো গরু একটা ভালো গরুর সঙ্গে তুলনা করতে হবে, একটা ভালো গাধা একটা ভালো গাধার সঙ্গে তুলনা করতে হবে, ব্যাপারটা এই। তো পি হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি পি আর মিডিয়ান পি এর সঙ্গে আপনি কম্পেয়ার করে পি যেমন আপনাকে বোঝানো হয়েছে, সেটা আশা করি বুঝতে পেরেছেন। প্রফিট টু বুক ভ্যালু বোঝানো হয়েছে। এবার আমরা এখানে যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে প্লেস পার্সেন্টেজ মানে কি? প্লেস পার্সেন্টেজ হচ্ছে প্রমোটার লেন্ড ইট শেয়ার টু ব্যাংক টু গেট মানি, মানে ধরে নেওয়া যাক প্রমোটার যারা আছে, যারা আর কি কোম্পানি, যারা যারা এস্টাবলিশ, মানে অ্যাকচুয়ালি যারা প্রথম সারির, যারা কোম্পানির ইয়ে আছে, মানে বুঝতে পারছেন আমি কি বলছি, যারা কোম্পানির, যে আমি হোল্ডিং, যে ইনভেস্টারের মধ্যে যদি চলে যাই, তাহলে প্রমোটাররা হচ্ছে, এখানে ইনভেস্টারে গেলাম, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, প্রমোটাররা 72% শেয়ার ধরে রেখেছে, মানে বুঝতে পারছেন যে টাটা সন প্রাইভেট লিমিটেড, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড, টাটা স্টিল লিমিটেড, টাটা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্য টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড, এই এই জামশেদজি টাটার দাস, ঠিক আছে, এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো নাম, যেগুলো টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, টাটা ক্যাপিটাল লিমিটেড, এই সমস্ত মানে টাটার বিভিন্ন এরা কিন্তু এই শেয়ারটা ধরে রেখেছে। তার মানে এই শেয়ারের ম্যাক্সিমাম পার্সেন্টেজ মানে টাটার কোম্পানির মালিকানা যাদের হাতে, তারাই কিন্তু ধরে রেখেছে। তো এটাই হচ্ছে প্রমোটার হোল্ডিং, যেটা আমি বলছিলাম, যে এত পার্সেন্ট, 100টা যদি শেয়ার থাকে তার মধ্যে 72% শেয়ার, এবং এরপরে আস্তে আস্তে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বাড়ছে, আপনি দেখুন পরপর পরপর শেয়ার হোল্ডিং প্যাটার্ন বাড়ছে। তো এইটার থেকে আমি বুঝতে পারছি যে কোম্পানিটার উপরে কতটা ট্রাস্ট, ওই কোম্পানির শেয়ার হোল্ডারদের বা প্রমোটারদের কতটা ট্রাস্ট। আপনি এখানে দেখুন প্রমোটার হোল্ডিং যদি আমি ডিসকাস করি, দেখুন 72.04%, 72.04%, আস্তে 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 এখানে এই কোয়ার্টারে মার্চে আবার প্রমোটার হোল্ডিং বেড়েছে, মানে টাটা কোম্পানির যারা মেন ইনভেস্টর, যারা মেন আর কি মালিক পক্ষ, তারা আরো শেয়ার কিনছে এখানে, মানে বুঝতে পারছেন এই কোম্পানির কতটা ভ্যালুয়েশন ভবিষ্যতে হতে চলেছে। তো এই ভ্যালুয়েশন এইখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারি। সুতরাং এই প্রমোটার হোল্ডিং অবশ্যই আপনাকে দেখতে হবে যে প্রমোটাররা শেয়ার কি বেচে দিচ্ছে নাকি প্রমোটাররা শেয়ার বাড়াচ্ছে। যদি বেচে দিচ্ছে তার মানে কোম্পানির ভবিষ্যতে একটা অশনি সংকেত আছে। যদি শেয়ার বাড়াচ্ছে তার মানে বুঝতে পারছেন যে কোম্পানির এতটা ভালো সামনে একটা ফিউচার আছে, যে শেয়ার হোল্ডার যারা, প্রমোটার যারা আছে, তারা কোম্পানির শেয়ারটাকে মার্কেট থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে, এতটাই ভালো।
তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি কোম্পানি চুজ করতে পারেন। যদি দেখতে পাচ্ছেন মিনিমাম 50% শেয়ার হোল্ডিং প্যাটার্ন না থাকলে আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করার আগে অনেক 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 প্যারামিটার নিয়ে আপনাকে ভাবতে হবে। এবং তাছাড়াও আরেকটা জিনিস ভাবতে হবে, এমন তো নয় যে কোম্পানির এই যে প্লেস পার্সেন্টেজ অনেক বেশি। প্লেস পার্সেন্টেজ মানে হচ্ছে কোম্পানি কি করলো, তার শেয়ারটাকে কোনো ব্যাংকে বা কোথাও ধার হিসাবে দিয়ে দিল এবং সেখান থেকে মানিটাকে কালেক্ট করলো। বোঝা গেল? মানে কোম্পানি মানে যারা প্রমোটার আছে তাদের টাকার দরকার, তারা কি করলো, আমার কাছে টিসিএস এর শেয়ার আছে, এই নিন, এটাকে ধার হিসাবে রাখুন এবং আমাকে কিছু টাকা দিন। তার মানে প্লেস পার্সেন্টেজ শুড বি নিয়ার অ্যাবাউট জিরো। যদি এটা একের বেশি হয়ে যায় বা তার বেশি হয়, ধরে নিন আমি যদি এই কোম্পানিটা আমি নিয়ে নিই, ধরে নিন জেপি, জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার, আমি এই কোম্পানিটা নিলাম। তাহলে কোম্পানিটা দেখুন এই মুহূর্তে 3 টাকা প্রাইসে আছে, কিন্তু প্লেস পার্সেন্টেজ দেখুন 87.3%। মানে বুঝতে পারছেন, কোম্পানি যদি 12 ভাগ করি, তার 7 ভাগ প্লেস পার্সেন্টেজ। মানে যদি প্রমোটার হোল্ডিং যারা মানে 26% আছে এই মুহূর্তে, তার মানে এই যে প্রমোটার যারা আছে তারা এই কোম্পানির উপর আর বিশ্বাস করতে পারছে না। তার জন্য এই শেয়ারের যে শেয়ারটা আছে সেটাকে লেন্ড বা ধার হিসাবে দিয়ে সেখান থেকে এরা মানি মানে টাকা সেখান থেকে সেখানে টাকা সেখানে ক্রেডিট করছে তাদের অ্যাকাউন্টে। মানে এই কোম্পানি অলরেডি মনে করেন বেঁচে যাওয়ার মতো একটা অবস্থা আছে। তো এই ধরনের যে প্লেস পার্সেন্টেজ, এটা যদি 5%-এর উপরে যায় তাহলে আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করবেন না। কারণ আপনাদের আরো হাজারো একটা কোম্পানি আছে, অনেক ভালো ভালো কোম্পানি আছে, সেই কোম্পানিতে আপনি ইয়ে করেন। আপনি কেন আপনি একটা মানে বাজে একটা কোম্পানি যার এতটা আরোই ভালো না যে কোম্পানি মানে এই সমস্ত জায়গায় দেখে আপনি কেন আপনি এখানে আপনার হার্ড আর্ন মানিটাকে ইনভেস্ট করবেন? সুতরাং প্লেস পার্সেন্টেজ এমন একটা পার্সেন্টেজ, আমি এখানে আপনাদের নোট হিসেবে লিখে দিচ্ছি। এখানে আপনি বলতে পারেন যে প্রমোটার, এখানে আমি লিখে নিলাম, লিখে দিচ্ছি, প্রমোটার লেন্ড, প্রমোটার কি করছে, প্রমোটার লেন্ডস ইটস শেয়ার টু ব্যাংক, লিখে দিলাম ব্যাংক, এটা অন্য যে কোনো জায়গা হতে পারে, মেনলি ব্যাংক টু গেট মানি। এটাই হচ্ছে প্লেস পার্সেন্টেজ। তো প্লেস পার্সেন্টেজ ইট শুড বি জিরো, বিগ জিরো। এটা জিরো হওয়া উচিত, জিরো যদি হয় সেই কোম্পানি তত ভালো। আর প্রমোটার হোল্ডিং, সো ইটস মানে হচ্ছে প্লেস পার্সেন্টেজ। ওকে, প্লেস পার্সেন্টেজ শুড বি জিরো। তাহলে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, প্লেস পার্সেন্টেজ জিরো থাকতে হবে। ওকে, আরেকটা জিনিস, যে প্রমোটার হোল্ডিং যেটা আমি বললাম, এটা কি হবে, প্রমোটার হোল্ডিং হেন্স হেন্স প্রমোটার হোল্ডিং শুড বি হাই। হাই বলতে কি বোঝায়, যে ধরে নিন আপনি গ্রেটার দেন 50% ধরে নিলাম। ওকে, তো এটা যদি থাকে তাহলে আপনি এই কোম্পানির উপরে একটা ট্রাস্ট করতে পারেন যে ঠিক আছে এই কোম্পানি আমার কোনো রকম কোনো ক্ষতি করবে না। কারণ শেয়ার প্রমোটাররা নিজেরাই শেয়ার ছাড়তে চায়, তাহলে কোম্পানি যদি লাভ না হয় তাহলে শেয়ার প্রমোটাররা ছেড়ে দিত। তার মানে এটা কিন্তু কোনো কোম্পানি ডুবতে চলেছে কি করেনি সেটা সবার প্রথমে কারা জানতে পারবে, তারা সেটা হচ্ছে প্রমোটাররা জানতে পারবে। এবং প্রমোটাররা যদি শেয়ার আস্তে আস্তে ছাড়তে থাকে তাহলে আপনিও কিন্তু আস্তে আস্তে আপনার পথ দেখুন। শেয়ারটা থেকে যদি লসেও হয় আস্তে আস্তে আপনি পর পর ড্রাস্টিক্যালি যদি শেয়ার চেঞ্জ করতে থাকে ছাড়তে থাকে তাহলে কিন্তু আপনি আপনার শেয়ারটা কিন্তু ছাড়তে থাকবে।
এর পাশাপাশি আরো একটা জিনিস আপনাকে দেখতে হবে তো শেয়ার ইনভেস্টারে, যে এফআইআই এন্ড ডিআইআই। এফআইআই এন্ড ডিআইআই কি জিনিস? এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এন্ড ডিআই হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। দেখুন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ডিআইআই, লাইফ এলআইসি কিন্তু ইনভেস্ট করে রেখেছে টিসিএস। এফআইআই হচ্ছে বাইরের দেশের কোনো ইনস্টিটিউশন, তারা এখানে ইনভেস্ট করছে। তাছাড়া দেখুন, গভর্নমেন্ট ইনভেস্ট করেছে কিছু, আর পাবলিক, তো পাবলিক খুব কম, 4%, মাত্র 4.5% ইনভেস্ট করে। তার মানে এখানে এই কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু শেয়ার প্রাইসটা এত হাই আছে, আপাতত একটু ওয়েট করে যান। এই প্যান্ডামিক সিচুয়েশনে যদি কোনো রকম 2800 বা 2600 নিচে নামে, তাহলে আপনি কিন্তু এই কোম্পানি, চোখ বন্ধ করে এই কোম্পানি আপনি কিনতে পারেন। তো যে সময়টায় এটা আপনি এখানে শেয়ার প্রাইস দেখলেই বুঝতে পারবেন যে 2020 সালের মার্চ মাসে, 2020 যদি আমি মার্চ মাসে দেখি, তাহলে শেয়ার প্রাইস 1700 টাকা ছিল। সেই সময় যদি আপনি শেয়ারটা কিনতেন, তাহলে আজ কত মানে বেশি আপনি গেইন পেতেন, সেটা আপনি দেখেই আপনি বুঝতে পারছেন এখানে। তো এখানে শেয়ার, এখানে আমি যদি ওভারভিউতে যাই, এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে টিসিএস এর শেয়ার যদি আমি 1 বছরের মধ্যে কিনতাম, জাস্ট 1 বছরে টিসিএস এর শেয়ার 76% রিটার্ন দিয়েছে, মানে 100 টাকায় 176 টাকা হয়ে গেছে। এটা যদি 5 বছরে যদি হয় দেখি, তাহলে 163% রিটার্ন দিয়েছে। এটা তার উপরে যদি দেখি, তাহলে 2515% রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতে পারছেন কিভাবে শেয়ারটা বেড়েছে। তো এটা আর কি, এইভাবে আমাদেরকে কোম্পানি সিলেক্ট করতে হয়। তাহলে আজকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই, প্রোমোটার হোল্ডিং কি জিনিস, ডিভিডেন্ড ইল্ড কি জিনিস, ফেস ভ্যালু কি জিনিস। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন, কোনো ডাউট থাকলে অবশ্যই জানান, কমেন্ট বক্সে জানান। এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও যেটা পর পর সিরিজে আসছে, এটা 6 নম্বর ভিডিও। এটা পর পর ভিডিওগুলো আপনি দেখতে থাকুন, এবং তারপরে আপনি নিজেই, এরপরে আমার আর সাহায্য নিতে হবে না, নিজেই আপনি কোম্পানি চুজ করতে পারবেন। কিভাবে চুজ করবেন সেটা নিয়েও ডিসকাস করব। তো তার জন্য কয়েকটা সাইট আছে এখানে, screener.in, টিকারটেপ, টিকার.ফিনোলজি, মানি কন্ট্রোল, এইসব সাইট গুলো থেকে কিন্তু আপনি এর মধ্যে আগে এগুলো সব কিছু হিসাব নিজে থেকে ক্যালকুলেশন করে কোম্পানির প্রতি বছরের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সব কিছু দেখে কিন্তু এগুলো, ব্যালেন্স শিট দেখে কিন্তু এগুলো উম এগুলো কিন্তু করা হতো। এখন কিন্তু খুব সোজা হয়ে গেছে, এখন সব কিছু আপনাকে ক্যালকুলেটেড ওয়েতে দেখানো আছে। মানে আপনি কোনো কোম্পানির ক্যাপিটালাইজেশন বা পি রেশিও, এগুলো নিজেকে নিজেকে ক্যালকুলেট করতে হবে না, শুধু আপনাকে খেয়াল রাখতে হবে যে কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেটা আপনাকে দেখতে হবে, ব্যাস। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে আবার আমরা মিট করব। নেক্সট ভিডিওতে আপনি জানতে পারবেন খুব ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে ROE এন্ড ROC, আর রিটার্ন অন ইকুইটি এন্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এইটার উপরে বেস করে মেনলি চুজ করতে হয় কোনো কোম্পানিকে, সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।